আর্জেন্টিনার শক্তিমত্তার যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে যে দেয়ার আর সো মেনি প্লেয়ার্স যারা বড় ম্যাচ খেলে অভ্যস্ত। আর্জেন্টাইন দলটার আমার কাছে সবচেয়ে শক্তির জায়গাটা মনে হয় আনপ্রেডিক্টেবিলিটি। ব্রাজিল ওয়ার্ল্ড ফুটবলে, ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ, তাদের হাইট এমন জায়গায় যে একটা চুনোপুটি এসে কিছু বললে কিছু যায় আসে না। স্টার প্লেতে আপনার সাথে আমি মাহাদি, আর আমাদের সাথে দেব চৌধুরী, স্পোর্টস অ্যানালিস্ট। ওয়েলকাম টু স্টার প্লে। থ্যাংক ইউ মাহাদি। অ্যাজ আ লিভারপুল ফ্যান, চ্যাম্পিয়ন্স লিগ নাইট মানে গ্র্যান্ড ফিনালের নাইটটা কেমন ছিল? অ্যাকচুয়ালি ফুটবল ওয়াজ নট দ্যাট এন্টারটেইনিং। কেননা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালটা আপনি দর্শক হিসেবে তো দেখেছি, সো ওই অ্যাড্রেনালিনের যে ব্যাপারটা, যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল মানে দুর্দান্ত কিছু দেখব, ওরকম কিছু আসলে দর্শক হিসেবে প্রত্যাশাটা পূরণ হয়নি। এটা আর্সেনালের খেলার ধরনের জন্য হতে পারে, এটা হতে পারে যে এক্সাইটমেন্টের জায়গা যতখানি এক্সপেক্ট করেছিলাম সেই অনুযায়ী হয়নি, তো সেটা একটা কারণ হতে পারে। তো সব মিলে আমার মনে হয় যে উপভোগ্যের যে ব্যাপারটা, সেটা যতখানি এক্সপেক্ট করে খেলা দেখতে বসেছিলাম সেটা আমি পাইনি। বাট দেন এগেইন যে আপনার পিএসজিকে হ্যাটস অফ, কেননা এরকম পরপর দুটো মৌসুমে অ্যাপার্ট ফ্রম রিয়াল মাদ্রিদ বা সেই সময়ের 50s পরে বোধহয় বেনফিকা বা আয়াক্স আমস্টারডাম, এদের পর আসলে এরকম কিছু দেখা যায় না। চ্যাম্পিয়ন্স লিগ হওয়ার পরে শুধু রিয়াল এবং পিএসজির সেটাই বললাম আমি, রিয়াল মাদ্রিদকে সরিয়ে যদি বলি, কারণ রিয়াল মাদ্রিদের ব্যাপারটা আলাদা। সো অন্যান্য টিম এরকম কিছু করতে পারে, একটা টিম পার্টিকুলার যখন চ্যাম্পিয়ন্স লিগটা জিতলো, পরের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওই ম্যাচের গোলকিপার বাদে আউটফিল্ড প্লেয়ার 10 জনই মানে রয়েছে, এরকম আমি মানে শুনিনি কখনো, আমি জানিও না, ইতিহাসবিদরা ভালো বলতে পারবেন। সো দেখলাম গ্যাব্রিয়েল পুরো ম্যাচে দুর্দান্ত পারফর্ম করার পরে হোল থ্রু দ্য সিজন দুর্দান্ত খেলেছে, আর্সেনালের বেস্ট প্লেয়ার। একটা ব্যাপার কি মাহাদি, মানে একটা ব্যাপার নিয়ে আমার একটু কনফিউশন আছে। কনফিউশনের জায়গাটা হচ্ছে যে ভদ্রলোক কোনোদিন পেনাল্টি মারেন নাই, পেনাল্টি মারেন নাই হচ্ছে আর্সেনাল হয়ে যিনি কোনোদিন পেনাল্টি নেন নাই, তিনি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের লাস্ট পেনাল্টিটা মারবেন, কোচ তার উপর ভরসা করছে এবং তিনি নাকি সেটা চেয়ে নিয়েছেন। আমি গণমাধ্যমে সেটা পড়েছি। এটা কিভাবে সম্ভব হলে আমি ঠিক জানি না। এটার অল্টারনেট থিওরিটা হইতে পারে যে তার সম্পর্কে, যেহেতু তিনি ইন্টারন্যাশনালি, যেটা কি হয় যে আমরা এই গল্পও শুনেছি যে ইয়ান স্লেম্যান আপনার ওয়াটার বোতলে পানি খাচ্ছিলেন, সেই পানির মানে বোতলের গায়ে লেখা ছিল আর্জেন্টাইন কোন প্লেয়ার কোন দিকে পেনাল্টি মানে, আমি 2006-এর কথা বলছি আর। তো ওই সময়টাতে এগুলো আমরা পড়তাম, খুব মজা পেতাম। তো ওরকম কিছু কি যে অপোনেন্টকে ভরকে দেওয়ার একটা চেষ্টা, যে যিনি কখনো আর্সেনাল জার্সিতে পেনাল্টি বা টাই ব্রেকারে যাননি, সো তার সম্পর্কে তথ্য থাকবে না, তিনি প্র্যাকটিস ম্যাচে নাকি কখনো পেনাল্টি মিস করেন না। সো এই ট্রিকটা হয়তো আর্তেতা খাটাতে পারেন। এখন অনেক কথা হবে, আমি হয়তো প্রশংসা করবো, আপনি হয়তো সমালোচনা করবেন, যদি গোলটা হয়ে যেত এই আলোচনা এক্সিস্টই করতো না। কিন্তু দিন শেষে এগুলোর জন্যই আসলে ফুটবল, এগুলো আলোচনার জন্যই ফুটবল বা যে কোনো স্পোর্টস আনন্দময়, এগুলোর জন্য আসলে বেঁচে থাকা। সো আপনি যদি চিন্তা করেন যে এরকম একজন পারফর্মার প্লেয়ার যিনি পেনাল্টি নেন, কোনো পেনাল্টি মিস করেন না প্র্যাকটিসে, কখনো আর্সেনাল জার্সিতে পেনাল্টি মারেননি, তাকে লাস্ট পেনাল্টিতে মারালেন আপনি, এবং সে আকাশে মানে বুডাপেস্টের আকাশে পিটার জুরের কথা মতো সেন্টার ব্যাক যেটা মারতে পছন্দ করেন নরমালি আমাদের দেশে যেটা মারে আর কি। সো আমার মনে হয় যে আর্সেনাল ডিজার্ভিং কিনা সেই তর্কে আমি যাব না, কিন্তু একটা ব্যাপার আমি বলবো যে দলটা সবশেষ 117 ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচ ফার্স্ট হাফ লিড নিয়ে হেরেছে, এর মধ্যে 101টা ম্যাচ বোধহয় আর্সেনাল জিতেছে, 15টা ড্র, সেই দল কি কারণে এরকম ফুটবল খেলবে আমি ঠিক শিওর না। অবশ্যই অনেকে বলবেন যে আর্সেনাল পুরো মৌসুমটা এই ডিফেন্সিভ লো ব্লক ফুটবল, অনেক রকম টার্মস আসে, আমি 13-14টা ম্যাচ সম্ভবত এক গোলের ডিফারেন্সে জিতেছে, এক গোল করার পর গোল খায় নাই, এবং আউটফিল্ড থেকে তাদেরকে কেউ গোল করতে পারে না চ্যাম্পিয়ন্স লিগে। তো জিনিসটা হচ্ছে যে এরকম একটা দল যাদের 24.7% হচ্ছে আপনার বল পজিশন, যেটা লোয়েস্ট চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে, এভরিথিং ইজ আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু এইখানে আমার যেটা মনে হয়, ধরেন আমি প্রাইম বার্সেলোনার তুলনা যদি করি, লিওনেল মেসি যখন ছিলেন, প্রাইম ম্যানচেস্টার সিটির তুলনা যদি করি, এবং প্রাইম লিভারপুলের তুলনা যদি করি, আপনি এই তিনটা টিমের মধ্যে একটা সিমিলারিটি দেখবেন, যে অপোনেন্টকে তছনছ করে দেওয়ার একটা মেন্টালিটি তাদের থাকে, টপ ক্লাস ডমিনেন্স, যে আমি পারলে ভাই 10 গোল করবো, এরকম একটা ব্যাপার, আমি হেরে যেতে পারি কিন্তু 10 গোল করবো। এইরকম টিমের এগেনস্টে আপনি ডিফেন্সিভ খেলে 10 ম্যাচে 9টা হারবেন, ড্র করবেন না, আপনি হারবেন। আপনি খেয়াল করে দেখেন ওই যে সময়গুলোর কথা আমি বলছি, যে ওই সময় ম্যানচেস্টার সিটি কিংবা বার্সেলোনা কিংবা লিভারপুল একই ঘটনা ঘটেছে, এদের সঙ্গে ডিফেন্সিভ খেলে কেউ পার পায় নাই। সো এরকম পিএসজির মতো একটা টিমের সঙ্গে
পুরো সময়টা এক গোল করার পর আপনি পরের 45-47 মিনিট মানে যে সময়টাই থাকে, এবং গোলটা তো হয়েছে 6 বা 7 মিনিটে। কাই হ্যাভার্টজ যখন জিরো অ্যাঙ্গেলে চলে গেলেন, তার কাছে কোনো অপশন নাই। নর্মালি যেটা হয় ওই অ্যাঙ্গেলে কোচরা বলেন যে ভাই জিরো অ্যাঙ্গেলে যখন অপশন না থাকবে মারবা, জোরে মারবা, মার্সেল ঢুকে গেছে, মানে লোকালি এরকমই বলা, জোরে মারতে ন্যারো অ্যাঙ্গেল ছিল, জায়গায় ছিল না। সো ওইটাই হয়ে গেছে। তো তারপরের যে ব্যাপারটা আমার মনে হয় যে আর্সেনালের এই পার্টিকুলার ম্যাচটাতে তারা তাদের যে স্ট্রেংথের জায়গা, ডেফিনেটলি তারা সেই স্ট্রেংথেই খেলেছে। হ্যাঁ, এটা থেকে বের হওয়াটাও খুব ডিফিকাল্ট, কিন্তু যখন আপনি পিএসজির মতো টিমের এগেনস্টে খেলবেন তখন আপনাকে একটু বোধ হয় অল্টারনেট প্ল্যানে যাওয়ার চেষ্টা থাকতে হবে। আর্সেনালের মধ্যে সেই জিনিসটা খুব কম দেখা গেছে। এবং সে তার গতানুগতিক ফুটবলটা খেলেছে, গোল দেওয়ার পরে মানে ডাবল লাইন ডিফেন্স করলো, তারপরে অনেকটা মানে আল্ট্রা ডিফেন্সিভ একটা ফুটবল সময় খেলে মনে হচ্ছে যে ট্রিপল পিভট নিয়ে তারা খেলছে। হ্যাঁ, ট্রিপল পিভট, সেটাই মনে হয়েছে। আমরা ডাবল পিভট শুনে বা দেখেও বুঝি এটা ট্রিপল পিভট হয়ে গেছে। সো আমি এটা সমালোচনা করছি না যে আর্তেতা ভুল করে, নো, অ্যাবসলিউটলি নট। আপনি যেটা সবসময় প্র্যাকটিস করে সাকসেসফুল হয়েছেন আপনি সেদিকেই যেতে চাইবেন। কিন্তু কথা হচ্ছে যে আমি উদাহরণটা দিলাম যে আপনি জানেন যে এই পিএসজি টিমটার মানে স্লাইটেস্ট অফ চান্সেস আপনাকে শেষ করে দেবে। ব্র্যাডলি বারকোলা একটা চান্স পেয়েছিলেন, মারলেন, বারে লেগেছে। তো জিনিসটা হচ্ছে কি যে এই ধরনের প্লেয়ার যখন অপোনেন্টে থাকে তখন আপনি ইউরেন টিম্বারকে আপনার রাইট ব্যাকে খেলান, কিংবা তখন ডিক্লান রাইসকে খেলান, কিংবা গোলকিপারকেই খেলান, হোয়াট এভার, কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। সো এদেরকে থামানোটা ডিফিকাল্ট। আমার মনে হয়েছে যে আর্টেটা কিছু জায়গায় এই ট্রিকটা মিস করে গেছে, বাট সব কিছুর ঊর্ধ্বে মানে আর্সেনাল যদি চ্যাম্পিয়ন হইতো, পার্সোনালি অ্যাজ এ ফুটবল ফ্যান আমি খুব খুশি হইতাম। আমিও খুশি হতাম। আমার এই মনে জন্য হয়েছে যে আর্সেনালের প্রথম যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালটা আমি স্পষ্ট মনে করতে পারি, তখন আমি মাত্র চাকরি শুরু করেছি 2006 সনের কথা। ঢাকা ইউনিভার্সিটির একটা হলে আমি ওই ফাইনালটা দেখেছিলাম। তো সেখানে মানে দের আর সো মেনি পিপল, এবং খেলা দেখাটা অলমোস্ট নিয়ার ইম্পসিবল ছিল। আমার মন খুব খারাপ ছিল, আই ওয়াজ ভেরি ইয়াং দেন 20 ইয়ার্স ব্যাক। যে পরে এক মানে ক্ষমতাবান বড় ভাই, পলিটিক্যালি কানেক্টেড, তো তাকে অনেক রিকোয়েস্ট করে আমি খেলাটা দেখতে পারছিলাম। তো তারা জিজ্ঞেস করার পর একটা কথা ছড়ে গেল, খেলা কার কার? বার্সেলোনা। তাই এই ব্যাপারটা আমার খুব ভালোভাবে মনে আছে যে বার্সেলোনা খেলাটা দেখলাম। তো এত বছর পরে আর্সেনাল আসলে তো কিছুই যেতে নাই, ইউরোপিয়ান গ্লোরি যদি আপনি হিসেব করেন আর্সেনাল তো কিছুই নাই। সো এই সুযোগটা তাদের ছিল, এবং তারা খুব ডমিনেন্স আমি বলবো না, কিন্তু নিজেদের জায়গায় কম্প্যাক্ট থেকে তারা নিজেদের যে সামর্থ্য, সেই সামর্থ্যের মধ্যে থেকে এই পর্যন্ত এসেছে। এবং আসার পথে আপনি যদি তাদের ঘরোয়া ফুটবলের পারফরমেন্সটা দেখেন এবং ইউরোপে বা চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্সটা দেখেন, দুইটাই সিমিলার। সেখানে তারা সবচেয়ে কম গোল কনসিড করেছে এবং সবচেয়ে মানে হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ডিফেন্সিং যে নাম্বারসগুলো আছে সেটা আর্সেনালের পক্ষে। সো আর্সেনাল এই পর্যন্ত এসে, পিএসজি তো তাও শেষ পর্যন্ত জিতেছে, যে একটা চ্যাম্পিয়ন্স লিগ তারা জিতবে না, এটা মানে ফুটবল ভক্ত হিসাবে মানে একটু খারাপ লাগে আর কি। রাইট, ফুটবল ভক্ত হিসেবে এই খারাপ লাগাটা আমারও গতকালকে মনে হয়েছে যে আসলে আর্সেনাল যদি জিততো ভালোই লাগতো, পিএসজি তো জিতেছে। কিলিয়ান এমবাপ্পেকে এখন একটু মন খারাপ করতে পারে যে একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতবে বলে রিয়ালে চলে গেল, সেই পিএসজি পরপর 2 মৌসুম চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন। দেখেন গত কিছুদিনে আমরা তো আসলে স্প্যানিশ টেনিস জানি না, বুঝিও না, কিন্তু সেগুলোর যে অনুবাদ নিউজ টুকটাক সামনে আসে সেটা দেখি যে এমবাপ্পেকে নিয়ে রিয়ালের ড্রেসিং রুমে কিছু সমস্যা তৈরি হচ্ছে। এবং এমবাপ্পে যখন পিএসজিতে ছিলেন, ওই গণমাধ্যম মারফতই যতটুকু আমরা শুনতে পাই বা পড়েছি, যে তিনি সবচেয়ে প্রায়োরিটি পাওয়া ফুটবলারদের একজন ছিলেন, এবং কিছু ক্ষেত্রে অনেকে এটাও বলছেন লিওনেল মেসি নামক ভদ্রলোকের চাইতেও নাকি তাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, এমবাপ্পেকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হতো। সো এই প্রায়োরিটিটাই কি মানে তাকে ওই প্রভোক করেছে কি আমি রিয়ালে গেলে ওই প্রায়োরিটি পাবো, এবং রিয়ালে গেলে চ্যাম্পিয়নশিপ গ্যারান্টেড, রিয়ালে গেলে চ্যাম্পিয়ন্স লিগ গ্যারান্টেড, সেটা হইতে পারে। এবং এমনও হইতে পারে যে ধরেন নেইমার ছিল, এমবাপ্পে ছিল, লিওনেল মেসি ছিল, এই তিনজন চলে যাবার পরে পিএসজির শেপটা কিন্তু বদলে গেছে একদম। পিএসজিতে দের ইজ নো লিওনেল মেসি, দের ইজ বড় তারকার নামই নাই। সো এই যে ব্যাপারটা আমার মনে হয়েছে পিএসজির জন্য এটা এক ধরনের ব্লেসিং। এবং লুই এনরিকে খুব চমৎকারভাবে দলটাকে রিশেপ আপ করেছেন। আপনার দেখেন, আপনি এমবাপ্পে নাই, মেসি নাই, নেইমার নাই, বড় নাম কি উসমান দেম্বেলে, তাও বার্সেলোনায় খেলতে পারে না, 4-5 বছরে কয়টা ম্যাচ খেলেছে, সেখান থেকে তাকে নিয়ে গেল। সময় ইনজুর থাকলেন, তার ডিসিপ্লিন নিয়ে ইস্যু ছিল। আপনি গত 3 বছরে ওসমান দেম্বেলে ডিসিপ্লিন নিয়ে কয়টা নিউজ পেয়েছেন? কোনো নিউজই নাই আসলে। সো এই যে প্লেয়ারদেরকে মোটিভেট করা, প্লেয়ারদেরকে ওই জায়গাতে নিয়ে যাওয়া, এবং আপনি কোচ হিসেবে কি ধরনের প্ল্যানিং এ ফুটবলটা খেলবেন, এটা আপনি যে কোনো লেভেলে খেলতে পারেন, এটার জন্য প্রপার প্লেয়ারটাকে প্রপার জায়গায় রাখা। ভিটানিয়া যখন পিএসজিতে যাওয়ার আগে কি পারফর্ম করছেন, এখন কি পারফর্ম করছেন, এখন ওয়ার্ল্ডের আপনি যদি সেরা
তিনজন অনেকে বলেন মিডফিল্ডার যদি হিসাব করেন যারা ম্যাচটা ডিকটেক্ট করে, এই ডিকটেক্ট করা প্লেয়ারদের মধ্যে ভিটানি ইজ ওয়ান অফ দেম। অনেকে তারা প্রাইম লুকা মডরিচের মতো প্লেয়ার বলে তুলনা করে, বা প্রাইম টনি ক্রুজের মতো। খেলার ধরন হয়তো ডিফারেন্ট, কিন্তু ওই অথরিটির ব্যাপারটা, নিয়ন্ত্রণের ব্যাপারটা, ম্যাচ রিড করার ব্যাপারটা, বা পুরো জিনিসটা যে নিজের আয়ত্তে আনার ব্যাপারটা, এটা তার মধ্যে আছে। সো আমি জাস্ট একটা নাম বললাম, সো সেফানভ, আপনি কি তাকে চিনতেন? সেফানভকে মানে আমাকে তাকে দেখেও খুব ভালো গোলকিপার মনে হয় না। মানে দেখেন, তাকে নিয়ে আসার পরে তিনি কিন্তু তার যে কাজটা করে যাচ্ছেন। সব জিনিসটা হচ্ছে যে লুইস এনরিকে এই টিমটাকে একটা ওয়ার্ল্ড বিটার টিম হওয়ার জন্য, পেপ গার্দিওলা যেভাবে বার্সেলোনাকে বানিয়েছিলেন, জিদান যেভাবে রিয়াল মাদ্রিদকে বানিয়েছিলেন, ক্লপ লিভারপুলকে প্রায় কাছাকাছি নিতে পেরেছিলেন। সো আমার মনে হয় যে হি ইজ অন দ্য ওয়ে টু দ্যাট। কেননা একটা টিম যখন ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ জিতবে, ওই টিমটা ওই সময়ের প্রেক্ষাপটে বিশ্ব ফুটবলের সেরা টিম, এটা আপনার নির্দ্বিধায় মেনে নিতে হবে, কোনো কথা ছাড়া মেনে নিতে হবে। সো এই যে প্লেয়ারদের বিভিন্নভাবে ধরেন গড়ে তোলা, জায়গায় জায়গায় প্লেয়ারদেরকে ইনপুট করা, এটা আমার মনে হয় যে কোচের অনেক বড় একটা ক্রেডিট। সো মানে হ্যাটস অফ টু লুইস এনরিকে। এনরিকে আসলে ফেনোমেনন, মানে 3টা হয়ে গেল, বার্সেলোনাকে ট্রেবল জিতিয়েছিলেন, এখানে 2টা জিতলেন। সো খুব কাছাকাছি আরো একটা 2টা জিতে গেলে মেবি আরো উপরের দিকে চলে যাবেন। ওভারঅল সবকিছু মিলিয়ে ওয়ার্ল্ড কাপ তো চলেই আসলো, আর কয়টা দিন বাকি। সব দলই, বড় দল যারা আছে তারা সবাই তাদের মানে তাদের বিশ্বকাপ স্কোয়াড দিয়ে দিয়েছে। আপনি ফুটবলটাকে খুবই ক্লোজলি ফলো করেন। আমি ফুটবল সাপোর্টার হিসেবে দেখি। হ্যাঁ, আমিও সাপোর্টার হিসেবে দেখি, বাট ফলো করাটা খুব ক্লোজলি। কোথায় যেন আপনার একটা আলোচনা শুনতেছিলাম, আমি ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম যে আপনি আপনার 4টা সেমিফাইনাল টিমের নাম বলছেন, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, জার্মানি। আপনি 4টা দলের নাম বলেছেন। আচ্ছা, ছোট ছোট করে আমাকে একটু ব্যাখ্যা দিয়ে বোঝান এই 4টারে কেন আপনি ব্রাজিলে কেন রাখেন নাই? ওয়াইল্ড গেসের যে জায়গাটা, হ্যাঁ, ধরেন আমি জার্মানির সাপোর্টার, আপনি যদি জার্মানি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর 100 নাম্বার টিম হয়, তাও আমি জার্মানির পক্ষে। আচ্ছা, দ্বিতীয় বিষয় যা হচ্ছে যে ফ্রান্স এবং স্পেন, এই দুইটা দল নিয়ে বোধহয় ব্যাখ্যা করার খুব বেশি কিছু নাই। কেননা ফ্রান্স যে টিম, ফ্রান্স টিমটাকে আপনি ধরতে পারেন যে সাদা বলের ক্রিকেটে বা টি-20 ক্রিকেটে ভারতীয় দলের মতো 3টা দল করতে পারবে। ফ্রান্সের যে স্কোয়াডটা আসছে, কিন্তু এখানে আমার একটা ছোট তর্ক থাকে যে ফ্রান্স দলটা আসলে 3টা দল করতে পারবে, এত সুপারস্টার, এত ভালো ভালো পারফর্মার, কিন্তু কেন জানি মানে প্রাইম টাইমের, মানে 2022 কেন 2018-র পল পগবা এবং এনগোলো কন্তে, এই দুইজন নাই। আমার কাছে সবসময় মনে হয় যে 2022-এও যদি এই দুইজন থাকতো, আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিততে পারতো না। এটা আমার ব্যক্তিগত ধারণা। সেটা হইতে পারে, কেননা হয় কি, আপনার ওই যেটা আমি আগে বলছিলাম, আপনার রিসোর্স যেমন আছে, আপনি কিন্তু রিসোর্স হিসেব করেই আপনার প্ল্যানটা করবেন। সো দিদিয়ের দেশমও কিন্তু অনেকটা ওরকমই করবে, যে আপনার পগবা নাই, আপনার এনগোলো কন্তে নাই, লেটস আপনার করিম বেনজেমা নাই, লেটসে আপনার ধরেন যে আদ্রিয়ান রাবিও নাই, আমি কথার কথা বলছি, ধরেন লেফট ব্যাক পজিশন আপনার হের্নান্দেজ নাই, আপনি এখানে কাকে খেলাবেন? ওকে খেলালে কি ওই সাপোর্টটা দিতে পারে? সো কোচদের মাথা হচ্ছে অনেকটা দাবার বোর্ডের মতো, স্পেশালি যারা টপ লেভেলে অপারেট করেন, তারা পুরো বিষয়টা না ভিজুয়ালাইজ করতে পারে যে আমি ওকে এখানে যদি বসাই, ও এই পারফরমেন্স দেবে, আমার ও নাই, ওর অল্টারনেট কে হইতে পারে। সো ওই হিসাব করে যদি আপনি হিসাব করেন, তাহলে আমার মনে হয় যে ফ্রান্সের যে বিষয়টা, ফ্রান্সের ওই স্ট্রেংথটা আছে। সেম গোস টু স্পেন। স্পেনের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে দিস টিম ইজ ভেরি ইয়াং, ফুল অফ এনার্জি, এত ভালো বেঞ্চ, এত ভালো সবকিছু মিলায় আপনি স্পেনের দুর্বলতা খুঁজে বের করাটা খুব ডিফিকাল্ট। একটা জায়গায় তো পাওয়া যায়, একদম ফুল স্ট্রাইকিং, মানে একদম ফুল স্ট্রাইকার নাই, মানে ক্লাসিক নাম্বার 9 নাই। স্পেন আসলে অনেক বছর ধরে ক্লাসিক নাম্বার 9 আপনার ওরকম করে কিন্তু ইউজ করে না। নাইও ছিল না, মানে তোরেসের পরে আমরা তোরেস বা ফার্নান্দো মোরিয়েন্তেসের পরে ওরকম করে আপনি একদম আউট এন্ড আউট নাম্বার 9 স্পেন খেলিয়েছে, এটা বের করাটা ডিফিকাল্ট। একটা টুর্নামেন্টে তারা 8টা গোল করছে, 6 জন স্কোরার, বা ডেভিড ভিয়ার কথা আপনি বলতে পারেন, এছাড়া ওরকম আসলে পাবেন না। এর পাশে যে আর্জেন্টিনার যে ব্যাপারটা, ধরেন আর্জেন্টিনার এই মুহূর্তে যে দলটা দেয়া হয়েছে, আপনি যদি ধরেন মাস্তান্তুয়ানোর কথা বলেন, কিংবা ধরেন যে দিয়াবালার কথা বলেন, কিংবা ধরেন যে আপনার বুয়েন্দিয়ার কথা বলেন, আমি পার্টিকুলার এই 3 জনের কথা এই জন্য বললাম যে এরা সবাই ইদার অ্যাটাকিং মিডফিল্ডার, উইংয়ে খেলেন, মানে ফরওয়ার্ড লাইনের প্লেয়ার। হ্যাঁ, সো আপনি ধরেন মাস্তান্তুয়ানোকে নেবেন, আপনি কাকে বাদ দেবেন? নিকোপাসকে বাদ দেবেন? সম্ভব না। মানে হয় কি যে এই আলোচনাগুলো থাকে, এই আলোচনাগুলো থাকাটা ভালো, এবং এটা প্রমাণ করে যে দলটা আসলে এতটুকু শক্তিশালী। আর্জেন্টিনার শক্তিমত্তার যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে যে দেয়ার আর সো মেনি প্লেয়ার্স যারা বড় ম্যাচ খেলে অভ্যস্ত। 17 জন আগের ওয়ার্ল্ড কাপে খেলেছে, বিশ্বকাপ ফাইনাল তারা জিতেছেন, তারা ফিনালিসিমে জিতেছেন, 2টো কোপা আমেরিকা ফাইনাল জেতা। সো এই এক্সপিরিয়েন্সটা না মাহাদি অমূল্য।
হইতে পারে আপনি বলবেন নিকোলাস ওটামেন্ডির বয়স 39, আমি কোনো তর্ক করবো না, একবারে মানবো। তাগলিয়াফিকোর বয়স 34, একবারে মানবো। রোমেরো চোটে আছে, 2 মাসের বেশি রোমেরো ফুল টাইম কোনো ম্যাচ খেলা নাই, একবারে মেনে নিচ্ছি। লিসান্দ্রো মার্টিনেজ অন এন্ড অফ, এর প্রতিটা কথাই সত্যি। নহেল মলিনা কিংবা গঞ্জালো মন্টিয়েল কখন কি পারফর্ম করবেন এই মুহূর্তে আপনার পক্ষে জাজ করা, আবার আকুনিয়াও নাই, হ্যাঁ এখন নাই, আবার ফেকুন্দো মেদিনাকে নেওয়া হয়েছে। তো জিনিসটা হচ্ছে কি যে আর ফেকুন্দো মেদিনা এখন একটু আপনার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে বেশি খেলে, ডিফেন্স থেকে উপরের দিকে উঠে গেছে। আর্জেন্টাইন দলটার আমার কাছে সবচেয়ে শক্তির জায়গাটা মনে হয় আনপ্রেডিক্টেবিলিটি। বেশিরভাগ মানুষ আমার সঙ্গে একমত হবে না, এটা আমি এই জন্য বললাম। টানা 5টা ম্যাচ একজন কোচ 5টা ডিফারেন্ট ফরমেশনে বিশ্বকাপের ম্যাচ যখন খেলাইতে পারে, তখন আপনার এটা মানতে বাধ্য আপনি যে ওই কোচের আন্ডারে ওই ধরনের রিসোর্সেস আছে। সে চাইলে 5-2-1 খেলাইতে পারে, সে চাইলে 3-4-3 খেলাইতে পারে, সে 4-2-3-1 খেলাইতে পারে, সে চাইলে 5 জন মিডফিল্ডার দিয়ে খেলাইতে পারে। সে জানে তার প্লেয়ারের শক্তির জায়গা কোনটা। এখন অনেকেই বলছেন যে নিকো পাজ আর লিওনেল মেসির সঙ্গে দুজনেই নাম্বার 10 রোলে দারুণ হবে। আপনি কি শিওর দুজনেই নাম্বার 10 খেলবে? নিকো পাজ তো অনেক ভার্সেটাইল, যে কোনো জায়গায় তো খেলতে পারে। তার যে 360 টার্ন, দ্যাট রিমাইন্ডস মি অফ জিনেদিন জিদান। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমি গতকালকে তার অন্ততপক্ষে 3টা ভিডিও মানে আলাদা 10 মিনিট 30 মিনিট দেখেছি তার স্কিল। জিনিস হচ্ছে যে ধরেন এই ধরনের প্লেয়ারের যে ভার্সিটালিটি, কোচ যদি চান আপনি শিওর তাকে লেফট উইংয়ে খেলানো হবে না? লেফট উইংয়ে খেলতে পারে তো, আমি সেটাই বলছি। তো এই যে আর্জেন্টাইন স্কোয়াডের আনপ্রেডিক্টেবিলিটি, মেসি রাইট উইংয়ে খেলবেন না নাম্বার 10 প্রপার নাম্বার 10 হিসেবে খেলবেন, আপনি কি জানেন খেলার সিচুয়েশন ওয়াইজ মেসি তার জায়গা প্রতিপক্ষের উপরে চিন্তা করেই তো দলটা সাজাবে। সো এটাই হচ্ছে আর্জেন্টিনার শক্তির সবচেয়ে বড় জায়গাটা, যে তাদের ওই ধরনের রিসোর্স আছে যে আপনি পার্টিকুলার কিছু ইন্ডিভিজুয়ালকে কয়েকটা জায়গাতে ইউজ করতে পারবেন। এনজো ফার্নান্দেজ এবং গ্যালেক্সিস ম্যাকালিস্টার লাস্ট ওয়ার্ল্ড কাপ যখন খেললেন, তারা যে পারফর্ম করেছেন, কে এক্সপেক্ট করেছিল সেন্ট্রাল মিডফিল্ডে কিংবা ধরেন যে একটু নাম্বার 8 পজিশনে এই দুজন মিলে সার্ভিসটা দেবেন? আমি লিভারপুলের এই বছর যতগুলো ম্যাচ হয়েছে প্রত্যেকটা ম্যাচ দেখছি আমি। অ্যালেক্সিস ম্যাকালিস্টার বা তার ধরনের বা তার যে ফুটবল আইকিউ, এই ধরনের প্লেয়ারের কাছ থেকে যেটা এক্সপেক্টেড সেটা তিনি ডেলিভার করতে পারেন না। তার ফর্ম অনেকখানি নিচের দিকে, কিন্তু এই অ্যালেক্সিস ম্যাকালিস্টার বিশ্বকাপে গিয়ে জ্বলে উঠবেন না, আপনি গ্যারান্টি দিচ্ছেন? আপনি জানেন না কি হবে। সো আর্জেন্টিনার এই ব্যাপারগুলো রয়েছে। আর অ্যাবভ এভরিথিং দেয়ার ইজ এ ম্যান নেম লিওনেল মেসি। প্লিজ আপনি এটা মেনে নেন, সে যে কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারে, বয়স 39 হইলেও পারে। সো দিস ইজ ওয়াই আর্জেন্টিনা ইজ ইন মাই নাম্বার 3 ইন দ্য পিকিং লিস্ট অফ সেমিফাইনালস। আর জার্মানির যে ব্যাপারটা, এই বছর জার্মানির উপর ফোকাসের জায়গাটা খুবই কম। লাস্ট 3টে ওয়ার্ল্ড কাপ জার্মানি খুব বাজে খেলছে। সো যে রিসোর্স তাদের আছে, দ্য নেমস দে হ্যাভ, এবং গ্রুপ পর্বে মানে আমি বলতে চাচ্ছি যে আপনার কোয়ালিফায়ারে তারা যে ধরনের পারফরমেন্স করেছে, আমার কেন যেন মনে হয় জার্মানির এই দলটা ভালো করবে। আমারও ব্যক্তিগত ধারণা। এই 4টা টিম বাদ দিয়ে আর 2টো টিম আমার ওয়াইল্ড গেস হচ্ছে পর্তুগাল এবং নেদারল্যান্ডস। রাইট। হ্যাঁ, এই 2টো টিম মানে দুর্দান্ত টিম। পর্তুগাল তো তার ইতিহাসের অন্যতম সেরা দলটা এবার ওয়ার্ল্ড কাপে পাচ্ছে, এই বিশ্বকাপের সেরা মিডফিল্ড বিবেচনায়। ব্রুনো ফার্নান্দেজ, দাভিদ সিলভা, ভিতিনিয়া আর হচ্ছে গিয়ে জোয়াও নেভেস চ্যাম্পিয়ন্স লিগ জিতলো কালকে। সব মিলেই আপনি যদি পর্তুগালের মিডফিল্ড, তো ধরেন যে আমি নিজেই বললাম যে মানে বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপের সেরা বেস্ট মিডফিল্ড, তার কাছাকাছি কম্পিট করতে পারে সম্ভবত স্পেনের মিডফিল্ডটা। স্পেন ইজ ফাইন, বাট আর্জেন্টিনা হ্যাভ মানে প্রপার মিডফিল্ড, মানে লম্বা সময় ধরে খেলা। হ্যাঁ, সিঙ্ক কারণ বিশ্বকাপের বিষয়টা কি লম্বা রেস তো। আপনার 3টা ম্যাচ খেলবেন, রাউন্ড অফ 32, এখন তো আবার নতুন একটা রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, লং ওয়ে টু গো। আপনি এই সময়টাতে আপনার ওই প্লেয়ারদের ম্যানেজমেন্ট করাটা, কাকে কোথায় খেলাবেন, আপনার টিমে যদি 10টা লিওনেল মেসি থাকে আপনি শেষ। আপনি আপনার জন্য ম্যাচ জেতা খুব ডিফিকাল্ট হবে। সো আপনার টিমে 10টা লিওনেল মেসি থাকলে হবে না, আপনার টিমে ডার্টি ওয়ার্ক করার মতো দিয়েগো সিমিওনের মতো কেউ একজন থাকতে হবে, যার খেলা আপনার চোখে পড়বে না। আপনার মিডফিল্ডের ক্রিয়েটিভিটির জন্য জিনেদিন জিদানের মতো কেউ থাকতে হবে। আপনার লেফট উইংয়ে মানে লেফট ব্যাক হিসেবে রবার্টো, মানে আমি জাস্ট উদাহরণগুলো দিচ্ছি যে। সো ওই ভার্সিটালিটিটা আমার মনে হয় যে আর্জেন্টিনার যেমন আছে, পর্তুগালের তেমন আছে। কিন্তু হয় কি যে পর্তুগাল, নেদারল্যান্ডস এই টিমগুলো না কেন যেন আপনার ওই কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত গিয়ে খেই হারিয়ে ফেলে বিশ্বকাপে স্পেসিফিক্যালি। সো আমি খুবই আশা নিয়ে অপেক্ষা করব যে নকআউটের কোনো একটা পর্যায়ে, ওয়েদার ইট ইজ সেমিফাইনাল অর কোয়ার্টার ফাইনাল, পর্তুগাল এবং আর্জেন্টিনার একটা ম্যাচ হোক। আমি জানি না ফিক্সচার ঠিকঠাক পড়ে না সম্ভবত, গিয়ে যদি পড়ে আই উইল বি ভেরি হ্যাপি। এবং ওয়ার্ল্ড ফুটবলও ধরেন যে এমন একটা মুহূর্তে সাক্ষী হবে, কারণ আমরা দুজন এরকম ফুটবলারকে দেখলাম, পুরো ক্যারিয়ারটা দেখলাম, যে দিস ইজ ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি, দ্য ওয়ে উই হ্যাভ সিন সচিন টেন্ডুলকার এন্ড ব্রায়ান লারা। সো এরকম আপনি
মানে আমরা আমাদের জীবদ্দশায় এরকম দুইজন ফুটবলার দেখতে পারবো কিনা আমার এটা নিয়ে ডাউট আছে। এবং আমরা যারা তাদের পুরো ক্যারিয়ারটা দেখেছি রোনালদো এবং মেসি, এবং তাদের ক্যারিয়ারটা শেষ হতে থাকবো, আমার মনে হয় যে ফুটবল ভক্ত হিসাবে আপনি ধরেন রোনালদোকে একদমই পছন্দ করেন না বা মেসিকে খুব অপছন্দ করেন, স্টিল ইফ ইউ আর এ ফুটবল ফ্যান, কেমনে তাদেরকে অপছন্দ করা যায় আমি সেইটাই বুঝি আমি না। জানি না, আমি আমি বুঝি জানি না না। যে তাদেরকে এটা আপনার অপছন্দ জীবনের করে সবচেয়ে কেমনে বড় মানুষ। পাওয়া যে আপনি হ্যাঁ। দুজন মানুষকে একসঙ্গে একই সময় কম্পিট করে ফুটবল খেলতে দেখেছেন। Right. ফুটবল ভক্ত হিসেবে এর চাইতে বড় পাওয়া আসলে আমার কিছুই কাছে না। মনে আমি হয় না। আপনি ব্রাজিলকে কোনো জায়গায় রাখেন নাই, মানে সেরা ছয়েও নাই, কেন নাই? ব্রাজিলের ফুটবল টিমটাকে এখন আমার বাংলাদেশ ক্রিকেট টিমের মতো মনে হয়। ওকে, এর কিছু অংশ চলে পারফরমেন্স দিয়ে, কিছু অংশ চলে আবেগে, আর কিছু অংশ হচ্ছে দর্শক কি বলতেছে এটা শুনে ডিসিশন নিতে হবে। Okay. এটা আমার মনে হচ্ছে আমি ভুল হইতে পারি, কেননা আমি সবসময় একটা কথা বলি যে ব্রাজিল টিম, এই যে মিশন পেন্টা হেক্সা, আমাকে এর আগে একটা শোতে প্রশ্ন করে যে শুনে কি আপনার হাসি পাবে? আমি হাসি পাবে কেন? একটা টিম 5টা বিশ্বকাপ জিতছে, ওর লেগাসির সাথে অনেক টিমের মানে বুটের জুতার মানে শুনতে খারাপ লাগে, বুটের জুতার লেগাসি মেলে না। ব্রাজিল ইজ সাচ হাইট। Right. ব্রাজিল ওয়ার্ল্ড ফুটবলে, ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ, তাদের হাইট এমন জায়গায় যে একটা চুনোপুটি এসে কিছু বললে কিছু যায় আসে না। বাট জিনিসটা হচ্ছে যে ব্রাজিল টিম ব্রাজিলের মতো নাই আর। লেটস সে আমি যখন 2002-এ ব্রাজিলের ফুটবল দেখেছি, তখন তো আমরা মানে স্কুলে পড়ি রাইট। বা স্কুল থেকে জাস্ট বের হয়েছি। ওই সময় এশিয়াতে ওয়ার্ল্ড কাপ, দিনের বেলা ওয়ার্ল্ড কাপ, মানে ব্রাজিলের যে টিম বা ফুটবল খেলা দেখে ভালো লাগে একটা ব্যাপার আছে না দর্শক হিসেবে। সো যে ব্রাজিলকে দেখেছি সময়ের সঙ্গে সঙ্গে সেই ব্রাজিলকে আমি মিলিয়ে যেতে দেখেছি। সেই ব্রাজিলের কোনো অস্তিত্ব এখন আমি খুঁজে পাই না। তারা না খেলে ল্যাটিন ধাঁচের ফুটবল, সেই টিপিক্যাল ল্যাটিন ধাঁচের ফুটবল, না খেলে ইউরোপিয়ান টাইপের ফুটবল। এরা কি ফুটবলটা খেলে আমি জানি না। আনচেলত্তির আন্ডারের আসলে ব্রাজিলের আমি একটা ম্যাচও দেখি নাই। আমি ব্রাজিলের সাপোর্টার না, কিন্তু একটা সময় ব্রাজিলের খেলা আমি দেখতাম, আমার ভালো লাগতো, এই কারণে আমি দেখতাম। কিন্তু এখন না, ব্রাজিলের খেলা দেখার জন্য કોઈ আকর্ষণটা আমি বোধ করি না। সব জিনিসটা হচ্ছে যে এই যে নেইমারকে নিল, নেইমার খুব ভালো খেলতে পারে, কিন্তু আপনি গত 1.5-2 বছরে নেইমারের এমন কোনো সিগনিফিকেন্ট পারফরমেন্স আপনি মনে করতে পারেন? আমি কিন্তু মনে করতে পারি না। ভাই ওকে ফিফা চাপ দেওয়ায় নেওয়াইছে হইতে দলে, পারে, আমি জানি না। ফিফা লাগে তো, এরকম লোক নালে বাণিজ্য হবে না। অ্যাগ্রিড, এটা হইতে পারে, হ্যাঁ, এটা তাকে হইতে রাখতে পারে। হবে স্কোয়াডে। আমি এই জন্যই বলতেছি যে ব্রাজিল টিম কিছুটা হচ্ছে চলে হচ্ছে একদম সত্যিকার ট্যালেন্ট পিক করার উপরে, কিছুটা চলে হচ্ছে আপনার এই যে দর্শকরা কি চাচ্ছে তার উপরে, আর বাকিটা চলে হচ্ছে আবেগের উপরে। এই কারণে এই ব্রাজিল টিমটা নিয়ে সত্যিকার অর্থে আমার আসার জায়গা খুব কম। Right. এবং এটাতে কিন্তু আমি খুশি না মাহাদি। Right, এটাতে এই যে আমরা- আমি ব্রাজিল টিমকে টপ 4-এ রাখতে পারছি না, এটা আমার নিজের জন্য ফুটবল ভক্ত হিসেবে আমার খারাপ লাগার কারণে। যে ব্রাজিলের মতো টিমকে আমি কেন টপ 4-এ রাখতে পারবো না? কারণ 2 হলুদ জার্সি, ব্রাজিল এবং অস্ট্রেলিয়া, হ্যাঁ। ফুটবল এবং ক্রিকেট, তারা যে টুর্নামেন্ট খেলতে যায়, আমি নিজে বিশ্বাস করতাম এটা যে আপনি চোখ বন্ধ করে ধরে নেবেন যে এই দুটো ফেভারিট। Right. সেই ব্রাজিলকে আমি ফেভারিট বলতে পারতেছি না, কেন? কারণ ব্রাজিল আমাকে ওই ফুটবলটা দিতে পারে নাই। সো ব্রাজিল টিমের আপনি যদি এখন প্লেয়ার দেখেন, ব্রাজিলের 3 আর, রোনালদো, রিভালদো, হ্যাঁ। রোনালদিনিও। আপনি আমার বলেন তো এরপরে ব্রাজিলের ট্রাই, আমি রোমারিওর ওদিকে যাচ্ছি না, তারা তো না, হ্যাঁ, আরেকটু করুন। আগে। ব্রাজিলের 3টা টপ বা ফ্রন্ট লাইনার 3জন বের হয়েছে, আপনি আমার বের আর করবেন নাই, পাওয়া যায় না টানা কখনো। 3জন একসাথে। নাই। আপনি রাফিনিয়াকে তাদের সঙ্গে তুলনা করবেন? না। নেইমারকে তুলনা করবেন? ইম্পসিবল। রিচার্লিসনকে তুলনা করবেন? সবার নামের মধ্যে আর আছে, Right. এই জন্য আমি এই নামগুলো বললাম। হ্যাঁ, হ্যাঁ। চান্সই নেই আপনার কোনো। সো ব্রাজিল ওই ধরনের প্লেয়ার প্রডিউসও করছে না। এটা ব্রাজিলের ফুটবলের সিস্টেমের কারণে হোক নাকি অনেক বেশি ইউরোপমুখী হওয়ার কারণে হোক, আমি জানি না। যে না ওদের আসলে কি প্রবলেম হয়েছে সেই প্রবলেম, But মানে আই এক্সপেক্ট যে ব্রাজিল টিমটা যেন ভালো খেলে, এটা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিশ্ব ব্রাজিল ফুটবলের যে জন্য ভক্ত, আসলে একটা চাওয়া এবং তার তাদের ফ্যানদের জন্য একটা exactly, জাস্টিফিকেশন। থ্যাংক ইউ ভেরি মাচ দেব চৌধুরী। You're welcome. পরবর্তীতে আমরা আরো এইসব বিষয় নিয়ে ডিসকাশন করবো। আজকের মতো আপনাকে ধন্যবাদ।